সমীক্ষার পরে ওবিসি যারা আছেন, যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হোক। আজকে সরকার সেই কাজই করেছেন, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। আন্দোলনের নামে হিংসা বরদাস্ত নয়, গুন্ডামি রুখতে আসছে করা আইন, ভাঙচুর অভিযুক্তের সম্পত্তি বেঁচে দিতে হবে ক্ষতিপূরণ। বিধানসভায় কঠোরভাবে এই বিল পেশ হলে কি রোখা যাবে গুন্ডামি? সেটা সময় বলবে, কিন্তু যে সময় সিএ ইত্যাদি আন্দোলনে আমরা দেখেছি পুলিশকে উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি খেতে, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে আন্দোলনের নামে সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অন্যান্য কোনো কিছু করতে, সেই জিনিসগুলোকে বন্ধ করা দরকার ছিল। এবং তার জন্য অন্য অন্য রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশে দেখা গেছে এই ধরনের বিল আসার পরে বা এই ধরনের আইন আসার পরে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ধ্বংসের প্রবণতা অনেকটা কমে গেছে। এ রাজ্যেও তাই হবে। তার কারণ হচ্ছে যে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি, জনগণের ট্যাক্সের টাকায় তৈরি সম্পত্তিতে আগুন লাগানো, ধ্বংস করা, ভাঙচুর করা, সেগুলো বিজেপি কোনোদিন সমর্থন করেনি। বিজেপি এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলনের সঙ্গে কখনো যুক্ত ছিল না। বিভিন্ন ক্ষেত্রে মিথ্যে মামলা যদিও করা হয়েছে, বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলন করেছে বিজেপি কর্মীরা এটা বলে, কিন্তু তা নয়, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এই বিলকেও আমাদের দল স্বাগত জানাচ্ছে। আশা করি এই বিল আইনে পরিণত হবে। হুমায়ুন কবিরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন ধমক, হুমকি, লাগাম ছাড়া কথা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এটাই তো স্বাভাবিক। হুমায়ুন কবির যে ভাষায় কথা বলেছেন, হুমায়ুন কবির যে ভাষায় মানুষের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন সময়, যে শরীরী ভাষায় উনি মুসলমান সম্প্রদায়কে সঙ্গে রেখে রেখে নাকি হিন্দুদের ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দেবেন বলেছিলেন, যে সংখ্যালঘু, সংখ্যাগুরু ইত্যাদি কথাবার্তার মাধ্যমে উনি সাম্প্রদায়িকীকরণ করেছিলেন ওনার এলাকাকে, এবং যেভাবে সাধারণ হিন্দু জনতাকে উনি ভয় দেখিয়েছেন, সন্ত্রস্ত করে তুলেছিলেন, যার কুফল হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত জনতাই পেয়েছে ওই এলাকার, সেটা উল্টো দিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন, দল তাকে সমর্থন করছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজকে হুমায়ুন বাবুকে যে কথাগুলি বলেছেন, আমার মনে হয় বিধায়ক হুমায়ুন বাবুর উচিত যে সেগুলোকে বোঝা এবং রাজ্যে আইনের শাসন কায়েম আছে এটা ওনার মনে রাখা উচিত। উনি যে ভাষায় কথা বলছেন বা যে ধরনের কথা বলছেন, তার প্রতিটি কথা বিএনএস কে আকর্ষণ করে এবং বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলাও হতে পারে বা হবে। এরপরে যদি এই ধরনের কথা কোনো বিধায়ক বলেন, তাহলে বিধায়ক হিসেবে তিনি কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি পেতে পারেন না। কোনো রকম ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধিতা করা, আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ফ্যাব্রিককে উল্টে দেওয়ার চেষ্টা করা, তোষণের রাজনীতি করার প্রচেষ্টা বা অপপ্রচেষ্টা, মুসলমান সম্প্রদায়কে খেপিয়ে তোলা বা হিন্দু সম্প্রদায়কে সন্ত্রস্ত করার চেষ্টা, আমাদের আশা যে বর্তমান রাজ্য সরকার বরদাস্ত করবেন না। যারা এই ধরনের সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, সর্বোপরি একটা পরিবেশের, একটা মানবিকত পরিবেশকে যারা কলুষিত করার চেষ্টা করবেন, তাদেরকে আইন আমলে আসতে হবে। রাজ্য সরকার সেই ব্যবস্থা যেন নেয়। হাইকোর্টের ধাক্কা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ। তৃণমূল সাংসদের বিদেশ যাওয়ার আবেদনের মামলা ছিল প্রতিটি, এবং অভিষেকের আইনজীবী হাইকোর্টে আর্জি জানান। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই। কি করা যাবে? উনি ওনার মতন আবেদন রেখেছিলেন। কোর্ট তো সবার জন্য এখন খোলা, সেই ভয়ের পরিবেশ তো আর নেই যে কোর্টে কোনো মামলা করতে গেলে তৃণমূলপন্থী আইনজীবীরা জজ সাহেবের দরজা আটকে যেরকম রাখতেন, বিজেপির সরকার আসার পর থেকে তো সেসব কিছু হচ্ছে না। অভিষেক বাবুর মনে হয়েছিল তিনি আইনি রক্ষা কবচ ইত্যাদি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই আবেদন তিনি করেছিলেন, বিচারকরা তা খারিজ করেছেন। এতে আমাদের কি বলার থাকতে পারে? কিন্তু প্রবণতাটা পরিষ্কার, দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কি করছেন না সেটা নিয়ে মানুষের মনে প্রশ্ন থাকছে, এবং সেই প্রশ্নের উত্তর অভিষেক বাবুকেই দিতে হবে। গ্রেপ্তার তৃণমূলের আরো এক প্রাক্তন কাউন্সিলর, 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল গ্রেপ্তার হয়েছে। তোলাবাজির অভিযোগে, তাকে হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্নীতি যাদের নীতি ছিল, এরকম একটা দলের যারা সদস্য ছিলেন তারা বিভিন্ন সময় তোলাবাজি করেছেন 15 বছর, সুদীর্ঘ 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের মাটিতে। কলকাতার কর্পোরেশনের বিভিন্ন যারা কমিশনার তারাও এসব করেছেন। সেই অভিযোগ বারবার মানুষ এনেছে, কিন্তু মানুষের কথা সেই সময় শোনা হয়নি। তার কারণ পার্টিটা সরকার, তৃণমূল পার্টি, সরকার এবং প্রশাসনের একাংশ, দুষ্কৃতীদের একটা বড় অংশ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তখন সেই সময় তৃণমূলই প্রশাসন ছিল, প্রশাসনই দুষ্কৃতী ছিল, দুষ্কৃতীরাই আইপ্যাকের সঙ্গে যুক্ত ছিল, এরকম একটা পরিস্থিতি ছিল। এর উল্টো দিকে দাঁড়িয়ে আজকে যখন সবকিছু আসছে, পরিষ্কার হচ্ছে, তখন এগুলো হবেই। কাউকে আবারও বলছি, কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেওয়ার প্রয়োজন নেই বলে এই রাজ্যের বর্তমান রাজ্য সরকার মনে করছেন। এরপরে যারা এই ধরনের কাজ করবেন তারা জেলে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। বা যারা করেছেন তারাও আইন আমলে আসবেন। শুধুমাত্র তৃণমূল করেছি তার জোরে গাড়ি গাড়ি টাকা, রাশি রাশি গাড়ি, প্রায় 10-20টা করে ফ্ল্যাট, বাড়ি, বাগান বাড়ি, প্রাসাদ, এইসব যারা করেছিলেন, যারা চেসেস্কু কিংবা পলপটের মতন করে রাজ্যটাকে শেষ করছিলেন, তারা আইন আমলে আসবেন এবং তারা জেলে যাবেন। এটাই দেখা যাচ্ছে যে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে রাজ্যের দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা। তাহলে কি জনগণের উন্নয়নের নামে নিজেদের সম্পত্তি এতদিন শুধুমাত্র বাড়িয়েছে তৃণমূল? না, তাই তো করেছে। এটাতে আবার প্রশ্নের কি আছে? জনগণের উন্নয়ন তো কোনোদিনই হয়নি। তৃণমূলের একটাই নীতি ছিল, সেটার নাম দুর্নীতি। একটাই লক্ষ্য ছিল, লুটো, বাঁটো, কাটো। লুট করো জনগণকে, নিজেদের মধ্যে 75-25 ভাগ করে নাও সেই লুটের টাকা, এবং যারা তার বিরোধিতা করবে বা সেখানে যারা পথের কাঁটা হবে তাদেরকে কেটে খুন করো বা তাদেরকে গায়েব করে দাও। এটাই তো ছিল তাদের নীতি। 75-25 ডক্ট্রিনেশন, সেটা তো তাদের ঘোষিত নীতি ছিল। তাদের এক নেত্রী, তিনি ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন বিভিন্ন জায়গায়, যে মুড়ির টিন, তারপরে আরো কি সব এই ধরনের সাংকেতিক শব্দ। তার মানে কি তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নেতা নেত্রীরা জানতেন না? সবাই সবকিছু জানতো, তবুও তারা চুরি করেছিল এবং চোর তারা। এবং এই যে চুরির ব্যবস্থা তারা করেছিল, তার উল্টো দিকে দাঁড়িয়ে মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে। এই জন্য নয় তাদের ক্ষমা করার জন্য, এই জন্য যে তাদেরকে যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায় এবং লুটের টাকা যাদের উপরে তারা অত্যাচার করেছিল, সেই টাকা যাতে তারা ফেরত পেতে পারে। সরকার তার কাজ করছে। মৃৎশিল্পীদের মাটির অভাব মিটল। 1.5 মাস ধরে কুমোরটুলিতে বন্ধ ছিল মাটি সরবরাহ। বেআইনি মাটি খননের কারণে আসেনি মাটি। বিজেপি আমলে বেআইনি মাটি খনন বন্ধ করে নতুন সরকারের তত্ত্বাবধানে 1.5 মাস পর আইনিভাবে খনন শুরু করে কুমোরটুলিতে শুরু মাটি সরবরাহ। ঠিক আছে, সরকার ব্যবস্থা নিয়েছেন। মৃৎশিল্প এবং আমাদের সরকারের ব্যবস্থা অনেক পুরনো ব্যবস্থা। আমাদের এই রাজ্যের এটা একটা ঐতিহ্য। এই সরকার সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন এবং সরকার ঘোষণা করেছেন পশ্চিম বাংলার কোন রকম ঐতিহ্যশালী প্রকল্পকে সরকার দূরে সরাবে না, বরঞ্চ তাদের সহায়তা করবে। কুমোরটুলির মৃৎশিল্প সারা পৃথিবীর কাছে অগ্রগণ্য শিল্পগুলির মধ্যে একটি। এই আর্টিজান ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যা যা সমস্যা আছে তার সমাধান করতে হবে, কিন্তু সমস্যার সমাধানের নামে কিছু লোককে যেরকম ভাবে কাটমানির মাধ্যমে পাইয়ে দেওয়ার, সুবিধে করিয়ে দেওয়া, তার জন্য বেআইনি মাটি, বেআইনি অন্য সুবিধে করে দেওয়া হচ্ছিল, সেগুলো বন্ধ করতে হবে। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল ব্যবস্থা দরকার, যাতে কিনা কুমোরটুলির মৃৎশিল্প মূলত যা কিনা দুর্গাপুজো এবং বাকি পুজোদের কেন্দ্র করেই চলে, সেই ব্যবস্থাকে উন্নীত করতে হবে। আজও দেখা গেল শহর কলকাতার বুকে একটা বাড়ি ভাঙা পড়লো, কাশী দত্ত স্ট্রিট, যেখানে আজ সকালবেলায় বাড়ির একাংশ একেবারে ভেঙে গিয়েছে। শহরে এরকম আরো অনেক বিপজ্জনক বাড়ি রয়েছে যেগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বাড়িটির ক্ষেত্রেও অভিযোগ করা হয়েছিল কাউন্সিলরকে পুরসভাতে, কিন্তু তার সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। এবার পুরনো বাড়িগুলো নিয়ে কি ভাবনা পুরসভার? দেখুন, পুরসভার কি ভাবনা সেটা তো আমি এখানে বসে বলবো না। পুরসভার কি ভাবনা সেটা তো আমি এখানে বসে বলবো না। তার কারণ দল এই বিষয়ে বলতে পারে না, কারণ আমাদের দলীয় পর্যন্ত বলতে পারে না, কারণ আমাদের দলীয় কলকাতা পৌরসভায় আমাদের দলীয় স্ট্রেংথ হচ্ছে এখনো পর্যন্ত 3। রাজ্যের মানুষকে বা পুরসভায় যারা আছেন তারা কাদের পুরো প্রতিনিধি করবেন এই বিষয়টা দেখবেন, সেটা ভোটের পরে স্থির হবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে বিষয়টা দেখা হচ্ছে, আমার যেটা মনে হয় আমরাও সেটাকে সমর্থন করব। অভাবে, রক্ষণাবেক্ষণের অভাবে যারা আজকে একদম ভেঙে পড়তে পারে যখন তখন,
হয় বাড়ির মালিকদের বলা উচিত যে সেগুলোকে রিপেয়ার করা, তারা যদি রিপেয়ার করতে না পারেন তাহলে সেগুলোকে ভেঙে দেওয়া ইত্যাদি, বা সেগুলোর জন্য যে ব্যবস্থা নেওয়া সেগুলো পৌরসভাকে নিতে হবে। কেননা মানুষ মরবে আর পৌর প্রতিনিধি বা পৌরসভা বলে একটি সংস্থা থাকবে তারা শুধু দেখবে, এটা হবে না। যদি এর সঙ্গে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা বলেছিলেন যে বিজেপি সরকার আসলে জুট শিল্পের উন্নতিকরণের বিষয়ে আপনারা দেখবেন, এবং সেই ছবি দেখা গেল কাকিনাড়ায় যে জুট মিল 6 মাস পর বন্ধ থাকা জুট মিল খুললো। শুধুমাত্র জুট মিল খোলা বা জুট মিল বন্ধের থেকে মুক্তি পাওয়া সেটাই শেষ কথা নয়। একদম আগুনখোর বাম রাজনীতি যেটা ছিল, যারা কিনা শ্রমিক শ্রেণীর কে সামনে রেখে সারা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত কলকারখানাকে লাটে উঠিয়ে দিয়েছিল, পাট শিল্প তার ব্যতিক্রম নয়। কিন্তু তারপরে বিভিন্ন সময়ে শ্রমিকদের এই আগুনে আন্দোলনের ফলে আলটিমেটলি ক্ষতি হলো শ্রমিকের, কেননা সমস্ত কারখানা উঠে চলে গেল। আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা নতুন পথ আবিষ্কার করার চেষ্টা করছি এবং সেটা কাজ চলছে। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আধুনিকীকরণ অবিলম্বে করতে হবে, নইলে কোনো শিল্পই পৃথিবীতে টিকে থাকতে পারে না। এই আধুনিক পৃথিবীতে পশ্চিমবঙ্গে বিজেপি যে বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার এবং দল হিসেবে আমরা নিজেরাও ভারতের এবং ভারতবর্ষের বাইরের থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই বিষয়ে কোন একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি এবং জিনিসের কাজ চলছে। খুব শিগগিরই শিল্পটি একটা জায়গায় পৌঁছবে আমরা আশা করি, আশা রাখি। এই ঐতিহ্যবাহী পাট শিল্প পশ্চিমবঙ্গের বা বাংলার যে ঐতিহ্য সে ঘরে ঘরে পৌঁছবে এবং নতুন আঙ্গিকে নতুন পরিসরে তার ব্যবস্থা নেওয়া হবে। নতুন গৃহীত গুন্ডা দমন আইনে বলা হচ্ছে যে অবৈধভাবে যদি কেউ প্রাকৃতিক সম্পদ নষ্ট করে তার বিরুদ্ধে কড়া প্রশাসন থেকে কড়াভাবে নজরদারি করা হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো অভিষেক ব্যানার্জির মধ্যে তো মাটি কেটে খাল বানিয়ে ফেলেছে, তাহলে বিজেপির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে কোনো এফআইআর বা না, আমাদের একটা কথা পরিষ্কার করে বলে রাখি, যা যা হচ্ছে যা যা হয়েছে তার বিরুদ্ধে মানুষ ব্যবস্থা নেবেন। যারা অভিযোগ করবেন তারা মানুষের প্রতিনিধি, জনতার প্রতিনিধি হিসেবে অভিযোগ করতে পারেন। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে এবং সেরকম যদি ঘটনা ঘটে নিশ্চয়ই বিজেপি পার্টি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তার মধ্যে ঢুকবে এবং তারা মামলাও করতে পারে। কিন্তু একটি রাজনৈতিক দলের কাজ শুধু মামলা করা নয়, এটাও মাথায় রাখতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এগিয়ে আসুন, তারা অভিযোগ করুন। বাকিটা আমাদের এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার উপরে আমাদের উচ্চ ধারণা আমরা পোষণ করি এবং আমরা মনে করি বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত নিরপেক্ষ আছে। সুতরাং সেইভাবেই বিচার হোক, তাতে যা প্রমাণিত হবে।